সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের হত্যা মামলায় একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর মুজাফফরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে এবং সেনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে তার বিচার ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য বা বিচার ব্যবস্থাকে শুরু করার জন্য। এই মর্মে সকল মিডিয়ায় নিউজ এসেছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অপারেশনটা করেছে বা তাকে অ্যারেস্ট করেছে, তারা প্রশংসার দাবিদার। কারণ যদি হত্যা মামলার আসামি হয় তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেই হবে, খুবই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমার আলোচনার বিষয় আজকে এটা না। আমার আলোচনার বিষয় হচ্ছে সেই 15 জন অফিসার যাদেরকে গত 10 মাস ধরে কারাগারে রাখা হয়েছে দুটি তথাকথিত গুমের মামলার আসামি হিসাবে, এবং তাদেরকে সেনা আইনে না এনে আইসিটির আইনে নিয়ে এই মামলা পরিচালনা হচ্ছে। একটা জিনিস দেখার বিষয়, একজন প্রয়াত রাষ্ট্রপতি এবং জিয়াউর রহমানের মতো একজন প্রেসিডেন্ট, যার হত্যাকারী বলা হচ্ছে ওই ব্যক্তিকে, তাকে নেওয়া হচ্ছে সেনা আইনে বিচার শুরু করার জন্য। পক্ষান্তরে যেখানে কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষ্য নাই, ওই মামলার আসামি বানিয়ে 15 জন অফিসারকে বেসামরিক কারাগারে থাকতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আইন বিশেষজ্ঞ না বা আইনজ্ঞ না, সাধারণ জ্ঞান যতটুকু আমাদের আছে বা সাধারণ লেখাপড়া যতটুকু বুঝি, এইটার উপরে ভিত্তি করে আসলে একটা কথা বলতে চাই। আসলে আইন কেন সৃষ্টি হয়? আইন সৃষ্টি হয় একটা যদি অভিযোগ হয়, তার মধ্যে আসলে সত্যতা কতটুকু, এই সত্যটা বের করার জন্য আইন। কোনো অনুমান নির্ভর যদি কিছু থাকে, এটাকে প্রমাণ করার জন্য হচ্ছে আইন। এবং প্রতিশোধ পরায়ণতা যদি কোথাও থাকে, ওই জায়গাটায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে আইনের তৈরি। এইগুলো হচ্ছে একটা থিন লাইন, খুবই থিন লাইন, যা দেখা যায় না। বাট এই লাইনটা যখন ক্রস হয়ে যায়, যখন এই তিনটা জিনিস কেউ এনশিওর করতে না পারে, কোনো আদালত এনশিওর করতে না পারে, তখন কিন্তু আইনের প্রতি সকল প্রশ্নের উদ্রেক হয় এবং এর প্রতি জনগণের আস্থাটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। প্রায় 10 মাস ধরে ওই সেনা কর্মকর্তারা, যাদের পদবি লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে মেজর জেনারেল পর্যন্ত, তাদেরকে কারাগারে রাখা হয়েছে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগটা উত্থাপন করা হয়েছিল ইন্টেরিমের সময়ে, যখন একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার জন্য তখন এটা করা হয়েছিল। এখন আইন অনুযায়ী আপনাকে এটা প্রমাণ করার জন্য অকাট্য প্রমাণের প্রয়োজন হবে যে অভিযুক্ত কর্মকর্তারা এই তথাকথিত অপরাধের নির্দেশ দিয়েছিলেন, কিংবা পরিকল্পনা করেছিলেন, কিংবা প্ররোচনা করেছিলেন, সহায়তা করেছিলেন, অথবা প্রতিহিংসা পরায়ণমূলকভাবে তাতে অংশ নিয়েছিলেন। এই জিনিসগুলো প্রমাণের বিষয় আছে। এই দেখেন, এই যে অফিসার যাদের কথা আমি বলছি, তাদের পুরা কেরিয়ার দেখলে আমরা কিন্তু দেখি নাই যে তারা কখনো ওই যে ফুলের বিছানায় শুয়ে শুয়ে জীবন পার করেছে। আপনারা যদি তাদের ইতিহাস দেখেন, তাদের ট্র্যাক রেকর্ড দেখেন, তাদের কেরিয়ার দেখেন, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল এবং দেশের আইন শৃঙ্খলা ওয়াজ আন্ডার কন্ট্রোল। আমাদের দেশে যে উগ্রতা ছিল, জঙ্গিবাদ ছিল, তার নিয়ন্ত্রণের কাজে তারা সাকসেসফুল হয়েছিল। মানে হচ্ছে এই অফিসাররা যখন যেখানে প্রয়োজন ছিল তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে হয়েও তারা কাজ করেছিল। এরা সবাই সশস্ত্র বাহিনীর সদস্য। স্ট্রিক্ট ডিসিপ্লিন এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের আওতায় কিন্তু তারা কাজ করতে বাধ্য থাকে। এখন কোনো কর্মকর্তা যদি তার দায়িত্বের বাইরে গিয়ে, তার বৈধ কর্তব্যের বাইরে গিয়ে কাজ করে থাকেন, তাহলে তার জন্য তো প্রমাণের ব্যবস্থাপনা আছে। এমন কোনো উদ্বেগ যদি থেকেই থাকতো আসলে জেনুইনলি, তাহলে বিষয়টা তদন্ত করা যেত। অভিযানগত যে রেকর্ড থাকে, একটা অপারেশনে গেলে যে রেকর্ড থাকে, রেকর্ড যাচাই করা যেত, ব্যক্তিগত দায় নির্ধারণ করা যেত, কমান্ডের দায়িত্ব মূল্যায়ন করা যেত। সেই অনুযায়ী তাদের ব্যাপারে শাস্তি বা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আর্মি অ্যাক্ট যেটা বর্তমানে প্রচলিত আছে, তাই যথেষ্ট তাদের এইসব সাক্ষ্য প্রমাণ বা পানিশমেন্টের ব্যবস্থাপনা করার জন্য। কারণ সেনাবাহিনীর যে কমান্ড এনভায়রনমেন্ট, এই কমান্ড এনভায়রনমেন্টের কাজ কীভাবে হয়, এটা আসলে বেসামরিক আদালতে গিয়ে ওখানকার যারা জাজ আছেন, ওখানকার যারা উকিল আছেন, যারা ওখানে বিচার বিশ্লেষণ করেন, তাদের পক্ষে আসলে সেনা কমান্ড বা এই আইন শৃঙ্খলা রক্ষার কমান্ড বুঝতে পারা ইজ প্রিটি ডিফিকাল্ট। খালি চোখে যদি দেখি জিনিসটাকে, এই কর্মকর্তারা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, একটা টাইম ফ্রেম ধরে দেওয়া হয়েছে, এরপর থেকে সকল অফিসার আসামি হিসাবে তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এটা মনে হয় এই কর্মকর্তারা কথিত এই অভিযোগের ব্যাপার কোনো প্রকার আদেশ, নির্দেশ, নিয়ন্ত্রণ তাদের দেওয়ার সুযোগ ছিল না। কারণ তখন ওই সময়ে যখন এই অপরাধ সংঘটিত হয়েছিল বলে বলা হচ্ছে, তখন তারা এই জায়গাতে পোস্টেডই ছিলেন না তারা। তো এইটাকেই প্রমাণ করার জন্য বেস্ট অপশন ছিল সেনা আইন প্রয়োগ করে এটার রিয়েল তদন্তটা করে একে বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। যেমন এই যে মেজর মুজাফফর যাকে আজকে ধরা হচ্ছে, উনি রিটায়ার্ড অফিসার, উনি একজন প্রেসিডেন্ট হত্যা মামলার আসামি বলা হচ্ছে, উনার ব্যাপারে কিন্তু সেনা আইনে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে। অন দ্য আদার হ্যান্ড, চাকরিরত অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, তাদেরকে একটা সোকল গুমের মামলায় দিয়ে
কোনো প্রকার সেনা আইনে না চিন্তা ভাবনা করে বা সেনা আইনে বিচারের ব্যবস্থা না করে সরাসরি একটা বেসামরিক কোর্টে দিয়ে দেওয়া হলো। তো আর্মি অ্যাক্টের এই বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার যে বিষয়টা, এইটাই আসলে যথাযথ আইনি প্রক্রিয়া ছিল কিনা, আইনি প্রক্রিয়া যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা, এই ক্ষেত্রে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে। ইতিহাস অবশ্যই একদিন বলবে এটা কি আইনি বিচারের ভুল ছিল নাকি প্রাতিষ্ঠানিক সাহসের অভাব ছিল। সময় একদিন বলবে ডেফিনেটলি। আমাদের মনে রাখতে হবে, কেউ যদি ইউনিফর্ম পরে থাকে, এই ইউনিফর্ম পরাটাই তার জন্য প্রমাণ না যে সেই অপরাধ করেছে। কেউ যদি কোনো পোস্টে থাকে, কোনো যদি পদবিতে নিযুক্তিতে থাকে, এটাই প্রমাণ করে না যে তিনি সেই অপরাধ করেছেন। উনি ওই অফিসে কাজ করেছেন তার মানে না যে উনি ওই রকম কোনো অপরাধে জড়িত ছিলেন। সাক্ষ্য প্রমাণের বিষয় অবশ্যই এবং অবশ্যই আছে, কারণ সন্দেহ কখনো আসলে প্রমাণের বিকল্প হতে পারে না। আপনি সন্দেহ করছেন যে অফিসার তখন কর্মরত ছিল, এই পোস্টে ছিল, এই সন্দেহের বশে জাস্ট এই অ্যাজাম্পশন দিয়ে আপনি কাউকে পানিশমেন্ট দিতে পারেন না, আইনগত দোষী সাব্যস্ত করতে পারেন না। কিন্তু আমাদের উদ্বেগ আরও গভীর হয়, আরও কনসার্ন ক্রিয়েট করে যখন দেখি এই কর্মরত সামরিক কর্মকর্তাদের আওতাভুক্ত করার জন্য আইনগত সংশোধনী এনে বিচারিক এখতিয়ার সম্প্রসারিত করা হচ্ছে এবং এই সংশোধনীগুলোকে অতীতের ঘটনাগুলোর উপর প্রয়োগ করতে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, যেটাকে আমরা রেট্রোস্পেক্টিভ বলি, রেট্রোস্পেক্টিভ হিসাবে ওই পর্যন্ত তার কার্যকরিতা দেওয়া হচ্ছে। ফৌজদারি কার্য ব্যবস্থার প্রেক্ষিতে এই ঘটনা আসলে নজিরবিহীন একটা ঘটনা কিন্তু, এবং তা কঠোরভাবে সাংবিধানিক ও আইনগত পর্যালোচনার দাবি রাখে। পাশাপাশি এই বিচার ব্যবস্থাকে ঘিরে মিডিয়া, অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে পরিমাণ প্রপাগান্ডা এবং একতরফা যেসব মিডিয়া হাইপ ক্রিয়েট করা হয়েছে, এটাও বিচারের পক্ষে কতটুকু অনুকূল, এটা অবশ্যই একটা প্রশ্নের দাবি রাখে। নর্মালি কি হয়, ফৌজদারি অপরাধ হয় নির্দোষতার অনুমান, কোনো আসামি আসলে নির্দোষ কিনা এটা আগে চিন্তা করা হয়, অপরাধী কিনা এটা পরে চিন্তা করা হয়। মানে বিষয়টা হচ্ছে অপরাধের অনুমানের উপর ভিত্তি করে তার বিচার শুরু হয় না, বরং বিচারটা শুরু হয় তাকে নির্দোষ ধরে দেন সামনে প্রসিড করা হয় যে আসলে সে অপরাধ করেছে কিনা। এই জায়গায় বিচারটা শুরু হয়েছে উল্টা দিকে, তাদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করে বিচার শুরু হয়েছে যে তারা অপরাধী, তাদেরকে আইসিটিতে আনতে হবে, তাদের মামলা মানবতা বিরোধী অপরাধে নিতে হবে, তারপর হলো বাকি আলোচনা। কিন্তু যেটা ফৌজদারির বেসিক টার্ম, যে এই অফিসাররা সার্ভিং অফিসার আসলে অপরাধী কিনা তা আগে প্রমাণের বিষয় আছে। আর্মি অ্যাক্টে নিয়ে আর্মির তরিকা মোতাবেক তাদেরকে যদি মিনিমাম ইনভলভমেন্ট থাকে দেন তাকে আইসিডিতে দেওয়া যেতে পারতো বা অন্য যে কোনো কোর্টে দেওয়া যেতে পারতো। এটা হয়েছে সম্পূর্ণ একটা ব্যত্যয়। এই অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের রক্ষা করার এবং একটি ন্যায্য বিচার প্রাপ্তির জন্য তাদের সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার রয়েছে। যদি এই অভিযোগগুলোকে প্রথমেই সত্যি ধরা হয়ে থাকে তাহলে আসলে এই আত্মপক্ষ সমর্থনটা পুরোটা একটা নিরর্থক ব্যাপার হয়ে দাঁড়াবে, এটার কোনো প্রকার ভ্যালু আসলে ক্রিয়েট করবে না। তখন বিচার ব্যবস্থার সততাটা আসলে কিসের উপর নির্ভর করে? যেই অপ্রমাণিত দাবি থাকে এগুলাকে সততা, এটার সততা কতটুকু, সত্যতা কতটুকু, তার যাচাই বাছাই করার যেই একটা ফিল্টারিং সিস্টেম, সত্যকে অপসত্য থেকে আলাদা করার যে ফিল্টারিং সিস্টেম, এখানেই তো বিচার ব্যবস্থার সততা বের হয়ে আসে ওখানে। কিন্তু কেবলই একটা অভিযোগের ভিত্তিতে নির্দোষদের শাস্তি দেওয়ার মাধ্যমে যদি এটা শেষ হয় তাহলে বিচার বিভাগের সততাটা কীভাবে তখন প্রমাণিত হবে? এটা একটা যারা সচেতন মানুষ আছেন তাদের জন্য আসলে একটা বিচার বিবেচনার বিষয়, তাদের বোঝার বিষয়, তাদের জানার বিষয়, তাদের জন্য এটা একটা চিন্তার খোরাক সামনের দিনের জন্য। এখন এই যে অফিসার যারা আছেন যাদের নামে এই তথাকথিত গুমের মামলা হয়েছে, তাদের সময়কাল আসলে কি হয়েছিল? তারা কি ওই সময় হাজির ছিলেন যে 2016 বা 15 তখন যাদেরকে গুম করা হয়েছিল বলা হচ্ছে, ও তখন কি তারা ছিলেন? আসলে তারা ছিলেন না। তাহলে কি হলো? যেই সব ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা কথিত অপরাধের সময় সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন না, কথিত অপরাধীর উপর তাদের কোনো কর্তৃত্ব ছিল না বা তাদের উপর কোনো প্রকার অথরিটি ছিল না, যারা এই কথিত অপরাধের নির্দেশ দেন নাই বা সহায়তাও করেন নাই, অপরাধ সংগঠন কিভাবে হয়েছে তার সম্পর্কে তাদের বিন্দুমাত্র জ্ঞান তখন ছিল না, কারণ তারা তখন ওখানে ছিলই না। কিন্তু এই জন্য আগের সংঘটিত একটা ঘটনার জন্য এই ইন্টারিম সরকার এবং তার যেই গ্যাং কাজ করেছে এইটাকে একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চালিয়ে দিয়েছে এই অফিসারদের উপরে। এবং এই চাপানোটা, এই চাপিয়ে দেওয়াটা আসলে কতটুকু আইনি যৌক্তিক, আইনি ভিত্তি আছে তার সতর্কতার সাথে এবং কঠোরতার সাথে যাচাই বাছাই করার প্রয়োজন। আগে একটা বিষয় বলেছিলাম, ন্যায় বিচারের স্বার্থে নিরপেক্ষতা প্রয়োজন। ইন্টারিম সরকারের আমলে তাদের যেই যত মেশিনারিজ ছিল, যত টুল ছিল, অনলাইন অফলাইন, সবাইকে দিয়ে
এই অফিসারদের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে অপপ্রচার অপ্রপাগান্ডা চালানো হয়েছে, তখন মানুষ ধরেই নিয়েছিল, মানুষকে ধরে নিতে হয়েছিল যে আসলে মনে তারা অপরাধী। একটা জনমত তখন ক্রিয়েট করা হয়েছিল। এটা আসলে মানুষের দোষ না, মানুষকে এই নিউজ ফিডে মানুষকে এই প্রোপাগান্ডা নিউজটা তখন দেওয়া হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, আমাদের ন্যায় বিচার জনতার আদালতে হয় না, আদালতের এজলাসে একটা সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু তথ্য প্রমাণ সাপেক্ষে বিচার কার্য সমাধান হতে হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট এবং কনসার্নিং বিষয়, যারা সাক্ষী দিতে আসছেন এখানে উপস্থাপিত সাক্ষী, তাদের নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। এই সাক্ষীর বেশিরভাগ লোক ব্যক্তিবর্গ সন্ত্রাসী কর্মকাণ্ড, উগ্রবাদ বা জঙ্গিবাদের অপরাধী, তারা দণ্ডিত আসামি এবং তারা পূর্বে গ্রেফতার হয়েছিল। পৃথক পৃথক ফৌজদারি মামলায় তাদের বিচারাধীন তারা আসামি, এবং সেই আসামিরা এসে এই আইসিটিতে এসে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। কতটা আনফর্চুনেট হতে পারে এই জাতি, যে অফিসাররা দেশের জন্য কাজ করলো তাদের এগেনস্টে হাজির করা হচ্ছে জঙ্গি আসামি, উগ্রবাদী আসামি, দণ্ডিত আসামিদের সাক্ষ্য প্রমাণের জন্য। প্রত্যেক অভিযুক্ত অফিসার যারা আছে তাদের সবারই রাইট রয়েছে, সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের স্বাধীনভাবে কোনো প্রকার বাধা ছাড়া আত্মপক্ষ সমর্থন করা এবং আইনের সুপ্রতিষ্ঠিত নীতি অনুযায়ী সুষ্ঠুভাবে বিচার পাওয়ার নৈতিক অধিকার রয়েছে। এই মৌলিক সুরক্ষা কবচ যেগুলো রয়েছে, এ থেকে যদি কোনো প্রকার বিচ্যুতি হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি আগে যেগুলো আমি বললাম, এর মাধ্যমে আসলে প্রমাণিত হচ্ছে যে বিচ্যুতি হচ্ছে, তো ওই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা ও বৈধতার প্রতি জনগণের আস্থা হারাবে এবং এটার পরিণতি আদালতের সীমানা ছাড়িয়ে সমাজ এবং রাষ্ট্রের গভীরে এটা প্রবেশ করতে বাধ্য। এখন যদি তাদের মানবিক দিকের কথা আমি বলি, এই যে 15 জন অফিসার, তাদের 15টা ফ্যামিলি মানবেতর জীবনযাপন করছে, যদি তারা কোনো কারণে খালাসও হয়, তারা যদি দায় মুক্তিও হয়, কোনো কারণে যদি তাদের বিচার ব্যবস্থা তাদেরকে নির্দোষও প্রমাণিত হয়, তাদের এই সময় কি ফেরত দিতে পারবে কেউ? তাদের এই পরিবারের সাফারিংস কি কেউ ফেরত দিতে পারবে? তাদের স্ত্রীরা, তাদের বাবা মারা, তাদের সন্তানরা যে বোঝা বেয়ে এখন বেড়াচ্ছেন, এটা কি কেউ সরিয়ে দিতে পারবে? এই গ্লানি কি কেউ মুছে দিতে পারবে? একটা পরিবারের কাছ থেকে কেড়ে নেওয়া যে সময়, তা পরবর্তীতে খালাস হলেও তা ফিরিয়ে দেওয়া যায় না। আমাদেরকে মনে রাখতে হবে, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, অন্যায় কেবল দুষ্ট লোকের দাপটেই জয় হয় না, বরং অন্যায় টিকে থাকে ভালো মানুষেরা নীতির চেয়ে নীরবতাকে, সাহসের চেয়ে সুবিধাবাদকে এবং বিবেকের চেয়ে আনুগত্যকে যখন বেছে নেয়। ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানের এটি নিশ্চিত করার দায়িত্ব যে কোনো নির্দোষ ব্যক্তি যেন রাজনৈতিক বাগাড়ম্বর, কথিত সামাজিক চাপ অথবা প্রাতিষ্ঠানিক সুবিধাবাদের শিকার যাতে না হন। সে আগের কথা, সত্যকে অভিযোগ থেকে, প্রমাণকে অনুমান থেকে এবং ন্যায় বিচারকে প্রতিশোধ থেকে আলাদা করার জন্য আইনের সৃষ্টি। এই অফিসারদেরকে হয়তো পানিশমেন্ট দেওয়া হতে পারে, নির্দোষরা কষ্ট পেতে পারে, কিন্তু তার চেয়ে বড় কষ্ট হচ্ছে যাদের হাতে এই কষ্টটাকে, এই নির্যাতনকে রোধ করার ব্যবস্থাপনা দেওয়া হয়েছে, তাদের নিজস্ব বিবেক, তাদের নিজস্ব কণ্ঠস্বর স্তব্ধ করে রাখার যে ডিসিশন ওনারা নিচ্ছেন, বা আইনানুগ কথা বা লজিক্যাল যেই প্রতিবাদ, লজিক্যাল যেই ডিসকাশন, যেই প্রটেস্ট করার কথা ওনারা করছেন না, এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় এবং কষ্টের বিষয়। আমাদের মনে রাখতে হবে, একটা বিচার ব্যবস্থা কখনোই মূল্যায়ন হয় না যে কত দ্রুত কোনো একটা দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো, বরং দোষীদের জবাবদিহিতার আওতায় এনে কতটা সততার স্বার্থে নির্দোষদের রক্ষা করা গেল তা দিয়েই বিচার করা হয়। যখন সেই ভারসাম্য নষ্ট হয়, তখন ন্যায় বিচারই কিন্তু প্রথম শিকারে পরিণত হয়। যে সমাজ ন্যায় বিচারকে সুবিধাবাদের কাছে হার মানতে দেয়, সে সমাজে কারাগারে বন্দীদের চেয়েও বড় বন্দী তৈরি করার ঝুঁকি নেই। সর্বশেষ সেই পুরনো কথা আবারও, যেটা সেনা আইনে বিচার করা সম্ভব ছিল বা এখনও আছে, তাকে সেনা আইনে নিয়ে যাওয়া উচিত। সেনা এনভায়রনমেন্টে বিচার শুরু হোক। যদি তারা নির্দোষ প্রমাণিত হয় নির্দোষ, যদি তারা দোষী প্রমাণিত হয় তাদেরকে তখন বেসামরিক কোর্টে দেওয়া হোক এবং আইন তার গতিতেই চলতে থাকুক। বাট শুধুমাত্র একটা পরিকল্পিত ষড়যন্ত্রের পার্ট হিসাবে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং এই কতিপয় অফিসারদেরকে ভিক্টিমাইজ করার মাধ্যমে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তা থেকে আশা করি বর্তমান সরকার এবং আইসিটি ফেরত আসবেন এবং প্রপার জাস্টিস, যেটা সেনা আইনে বিচার, ওইখানে ফেরত নেওয়ার বন্দোবস্ত গ্রহণ করবেন।